হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা কয়েকদিনের মিলে একসাথে করে দিয়েছি, রমজান মাসের ভিডিও সহ। দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপুরা যাওয়ার আগের দিন আমরা সবাই মিলে একসাথে ইফতারি করেছিলাম। আর এদিকে আমি একটা আনারস কেটে নিয়েছি। আনারসটা এভাবে আমি কাটতে শিখেছি একটা ভাবির কাছ থেকে। এটা কিন্তু এভাবে কাটলে কোনো চোখ থাকে না, অনেক বেশি ভালো হয়। আমি ইফতারের জন্য তরমুজ আর আনারস কেটে নিয়েছিলাম। ইফতারের পরে আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর আপুরা তো চলে গিয়েছিল, পরে আমি অসুস্থ হয়ে গেলাম। আর আসলে নিচে যাওয়া হয় না, আর বাজার করতে যাব এরকম শরীর ভালো ছিল না। তারপরে যখন ওষুধ নিতে নিচে নেমেছিলাম, একটা ওষুধ প্রয়োজন ছিল, তখন যেয়ে টুকিটাকি, যেহেতু আমি ভেবেছিলাম যে এবার ঈদে আমি একা থাকবো, তাহলে বেশি কিছু প্রয়োজন নেই, যতটুকু একদম না হইলেই না ততটুকু নিয়ে যাই। তারপরে আবার শরীর কী অবস্থা হয়, নিচে নামতে পারবো কি না এই ভেবে তারপরে যতটুকু মনে হয়েছিল ততটুকুই নিয়েছি। আর বেশি বাজার করি নাই, কারণ নিয়ে 5 তলা পর্যন্ত ওঠার মতো শক্তি ছিল না। তারপরেও যে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় আসতে পেরেছিলাম। শরীর তখন অনেক বেশি খারাপ ছিল, কিন্তু একা ছিলাম, কি করার ছিল। আর তারপরে 2-3 দিন অসুস্থর পরে একটু শরীরটা ভালো লাগতেছিল, তখন আমি পুরো রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে নিয়েছিলাম। কারণ রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে তাহলে না ভালো লাগে না। আমি কিন্তু সব সময় রান্নাঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি, সব সময়। আমার কিন্তু ঘরের চেয়েও মনে হয় রান্নাঘরটা বেশি পরিষ্কার থাকলে ভালো লাগে। আমি একদিনই করতে পারি নাই, 3-4 দিনে আমি করেছিলাম রান্নাঘরটা পরিষ্কার। যখন ভালো লাগতো তখন উঠে একটু একটু করে এক সাইডের জিনিস আজকে একটু, কালকে একটু, এভাবে সবগুলো জিনিসই একদম ক্লিন করে নিয়েছি পুরো রান্নাঘরটা। আসলে রান্নাঘর নিজের নারীর একটা সবচেয়ে ভালো লাগার জায়গা। আর একটা রান্নাঘর পরিষ্কার থাকলে না, সেখানে রান্না, কাজকর্ম সব কিছুই মন মানসিকতা ভালো লাগে। আর আমি এই পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করতে কখনোই কষ্ট পাই না। এটা আমি যেখানেই হোক, সব জায়গাতেই আমি নিজে ইচ্ছেতেই করি। আমার নিজের বাসায় হোক, শ্বশুরবাড়িতে হোক, আমাকে কেউ কখনোই বলে না, কিন্তু আমার ভালো লাগে থেকেই করি। একটা নারীর না সবচেয়ে নিজের একটা সংসার তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়। সে সংসারের কাজ যতই কষ্ট হোক, সে করতে কখনোই কষ্ট পায় না। কিন্তু কাজ শেষে যদি দিন শেষে কারো কাছ থেকে কথা শুনতে হয়, তখনই নারী সবচেয়ে বেশি কষ্ট পায়। আর আমি সুন্দর করে কয়েকদিনে পুরো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম। তারপরে তো রান্নাই করি নাই 3-4 দিন, অনেক অসুস্থ ছিলাম, খাবারই খেতে পারি নাই। আপু যাওয়ার সময় রান্না করে দিয়েছিল, তারপরে মাছ ভুনা করে খেয়েছিলাম। মনে হচ্ছিল মাছ রান্না করলে খেতে পারবো, কিন্তু মাছ রান্না করার পরেও আসলে ভালো লাগছিল না। জ্বর আসলে মুখে যখন রুচি থাকে না, তখন কোনো কিছুই ভালো লাগে না। এদিকে ফালুদা রান্না করছিলাম, পাশের ভাবি ইফতারি দিয়ে গিয়েছিল। আসলে কি ইফতারি দিব ভেবে পাচ্ছিলাম না, শরীরটা খারাপ ছিল, বানিয়ে দেওয়ার মতো শরীরে শক্তি ছিল না। আর এদিকে এমন একটা দুধ দিয়ে রান্না করেছি, ফালুদাটা দুধটা সানা হয়ে যায় না, বাট দানা দানা কেমন যেন হয়েছিল। আসলে বাহির থেকে কিনে এনে পরে ভাবিকে ইফতারি দিয়েছিলাম। আর ফালুদাটা দেওয়ার পরে আমি খেতে যাই, দেখছি যে এই অবস্থা। আসলে তো দিয়েই ফেলেছিলাম, যদি জানতাম দিতাম না। আর বাহিরে ইফতারি কিনতে গিয়েছিলাম, তখন আখের রসও নিয়েছিলাম। আর আখের রসের কালার পরে দেখলে না কেমন যেন লাগে, মনে হয় খেতে আর ইচ্ছে করে না। আর এদিকে ছোট মাছের ভাজি করেছিলাম, সাথে ডাউলও রান্না করেছিলাম। আসলে কি খাবো, কি খেতে ইচ্ছে করে সেটা নিজেও বুঝতে পারি না, কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে কি করলে একটু খেতে পারবো। ছোট মাছের ভাজি করেছিলাম, ডাউল। আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম কি রান্না করব, সে বলেছিল আলুর ভর্তা। তাকে ম্যাক্সিমাম টাইমে জিজ্ঞেস করলেই আসার আগে সবসময় সে আলুর ভর্তাটা বলেই। আলুর ভর্তা ছিল, ডাল, ছোট মাছের ভাজি। আর 2-1 দিন আগে আমি মাছ রান্না করেছিলাম, আসলে খেতে পারি নাই, তো মুখে রুচি ছিল না। আর সেই মাছ ছিল, সব কিছু দিয়ে আমার হাজব্যান্ডের জন্য রাতের আয়োজন এটাই ছিল। আর কয়েকদিন ধরে আমি বাসাটা পরিষ্কার করে, যেদিন পরিষ্কার করা শেষ করেছি সেদিন রাতেই ঝড় আর বৃষ্টি হয়েছে। আর দেখেন বেলকনির অবস্থা, মনে হয় হাফ কেজি বালি ছিল। আর নতুন বাসার না অনেক ঝামেলাই হয়, বেলকনিতে একদম একটা ঝড় বৃষ্টি পানি না হইতে এত পরিমাণে বালি হয়ে যায়। কারণ উপরে বাসা তো কমপ্লিট না, 8 তলার ছাদ দেওয়া আছে, কিন্তু 5 তলা পর্যন্ত কমপ্লিট, সিঁড়িগুলোও কমপ্লিট না। এই জন্য একটু ঝড় বাতাস হলে একদম ডাইনিংয়ে ধুলা বালিয়ে একদম মেখে যায়। আর বাহিরে যেহেতু নোংরা থাকে, রুমেও খুবই তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আসলে ভিতরে পরিষ্কার দেখে উঠি, কিন্তু সব সময় বাহিরে যখন সিঁড়িগুলো কমপ্লিট থাকে না, তখন কিন্তু ভিতরটা ময়লা তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমি ওভেনটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ঈদ চলে আসছে, অনেক কাজই কমপ্লিট করতে পারি নাই, সেটা একটু একটু করে করে নিচ্ছিলাম। যতই শরীর খারাপ থাক, তারপরেও বাসার কাজ তো আর বন্ধ থাকে না বলেন।
আর ঈদের আগে যতই বাসাটা পরিষ্কার থাক তারপর আরেকবার সুন্দর করে পরিষ্কার না করলে না মনের মধ্যে কেমন যেন অস্বস্তি লাগে। আর পুরো বাসাটা যদি নিজে হাতে আরেকবার পরিষ্কার করা যায় তাহলে কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে। আর এদিকে আমি টেবিলটাও মুছে নিচ্ছি। প্রতিদিনই তো টেবিল আসলে কয়েকবার মোছা হয়, যতবারই খাবার খাওয়া হয়, আর তারপরেও তো পরিষ্কার সবসময় করতে হয়, কিন্তু তারপরেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই যে রাতে ঝড় হয়েছে আর ঝড়ে পুরা ডাইনিং টেবিল টুবিল সব ফার্নিচার মনে হয় আবার একদম নতুন করে ধুলাবালি একদম মেখে গেছে, সেটা আবার সুন্দর করে একদম ক্লিন করে নিচ্ছিলাম। আর বাসায় আপনার যত জিনিস থাকবে তত কাজও বেশি থাকবে, যত একদম বাসা সিম্পল থাকবে তত কাজ কম থাকবে, আর জিনিস বেশি হলে কাজও বেশি হয়। আমি ডাইনিং টেবিলের চেয়ারগুলো 2 দিন 1 দিন পরই পুরো ফোম টোম সব কিছুই পরিষ্কার করে নেই। তারপরও কালারটা যেহেতু ব্ল্যাক তো এই জন্যে আসলে একটুতেই বেশি ধুলাবালি দেখা যায়। আর চেয়ারের পাওয়াগুলো আমি চেষ্টা করি 2-3 দিন পর পর পরিষ্কার করা, আসলে প্রতিদিন এইভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। এখন আমি টেবিলের পাটাও মুছে নিয়েছি। আর টেবিলের পাটা এত বেশি মোটা কি বলবো, আমার তো দেখলেই হাতির কথা মনে পড়ে। আমি এই টেবিলের পাটা দেখলেই বলি যে এটা হচ্ছে হাতির পায়ের মতো। আর এদিকে আমার ডাইনিং টেবিলটাও শুকিয়ে গিয়েছে, এখন যেটা যেখানে থাকে সেটা আমি সেখানেই রেখে দিচ্ছি। আর বাসার মধ্যে ঢুকলেই কিন্তু সবার প্রথমে ডাইনিং টেবিলটাই চোখে পড়ে মানুষের বাসায় ঢোকার পরে। এই জন্য ডাইনিং টেবিলটা আসলে অগোছালো থাকলে না মনে হয় বাসার পরিবেশটাই নোংরা দেখা যায়। এই জন্যে চেষ্টা করি যতটুকু যেভাবে গুছিয়ে রাখা যায় সেভাবেই রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আমার। আর আমার বাসায় যা আছে সেটাই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার বাসায় অনেক দামি কিছু নেই, কিন্তু যেটা আছে সেটাই আমার কাছে অনেক দামি, আলহামদুলিল্লাহ, সেটাই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখন পুরো বাসার ফার্নিচারগুলো সবই ক্লিন করে নিচ্ছি। আসলে প্রতিদিনই কিন্তু মুছে নিতে হয়, একদিন মোছা বাদ দিলেই কিন্তু এটার দিকে তাকানো যায় না। হয়তো আসলে ভিডিও করা হয় না, প্রতিদিন ভিডিও করা সম্ভব না। ভিডিও করতে গেলে 1 মিনিটের কাজ 10 মিনিট লেগে যায়। আর পুরো রুমটাই আমি সুন্দর করে একদম ক্লিন করে নিলাম। তারপরে এটা আরেকটা ডাইনিং টেবিল, আগে যেটা ছিল সেটা কিন্তু ডাইনিংয়ের ওই মাথায় জায়গা আছে তাই ওখানে রেখে দিয়েছি, টুকিটাকি অনেক কিছুই রাখতে পারি। আর এদিকে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে। আমি তো ছোট্ট একটা লাচ্চা সেমাই কিনেছিলাম, আমি তো একা থাকবো এই জন্য। আর আমার হাজব্যান্ড পরে আসছে, আসার পরে সে আবার টুকিটাকি বাজার করে নিয়ে আসছে, লাচ্চা সেমাই, এমনিতে সেমাই, তারপরে হচ্ছে পোলাওর চাল, চিনি, বাদাম, তারপরে হচ্ছে পাউডার দুধ, আবার লিকুইড 3 লিটার দুধ, সব মিলিয়ে যা প্রয়োজন মনে হয়েছে আমার হাজব্যান্ডের সে আসার পরে নিয়ে আসছে। কারণ আমি একা থাকলে হয়তো বা তো কোনো কিছুই করতাম না, আমার হাজব্যান্ড যেহেতু আছে সেহেতু তো আসলে করতে হবে। এই জন্যে সে আবার যে একটু একটু করে বাজার করে আনছে। আর এদিকে বেলা চাও আনছে, বেলা চাও আসলে ভর্তাটা ভালোই লাগে, অনেক মচমচে থাকে। বেলা চাও আর গরম ভাত এটা কিন্তু খুবই মজার খাবার, যারা খান নাই তারা খেয়ে দেখতে পারেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে ঝাল ঝাল করে একটু ভর্তা বানালে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার ভিডিওটা দেখেছেন প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন, আর যারা ভিডিওর সাথে ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।